রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা হাওড়ার বেসরকারি হাসপাতালে। চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। দেবাশিস চক্রবর্তী আমার সঙ্গে রয়েছেন। প্রতিনিধি দেবাশিস, ঠিক কি পরিস্থিতি তৈরি হাওড়ার বেসরকারি হাসপাতালে? দেখো, এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু যথেষ্ট উত্তপ্ত রয়েছে, কারণ হাসপাতালের বেশ কিছু অংশ, সেখানে টিভি, কম্পিউটার, এমনকি বাইরে যে টপ, সেগুলিকেও ভাঙচুর করা হয়েছে বা রোগীর আত্মীয়দের তরফ থেকে। এবং এই মুহূর্তে ঘটনাস্থলে বিশাল র্যাপ রয়েছে। এসিপি নর্থ তিনি নিজে সেখানে রয়েছেন এবং যে বিধায়ক গৌতম চৌধুরী উত্তর হাওড়ার তিনিও সেখানে রয়েছেন। এটি ঘটনাটি ঘটে অশোক জয়সওয়াল, 55 বছর বয়স। তিনি 31 তারিখে ভর্তি হয়েছিলেন তার পেটে ব্যথা নিয়ে। এরপর দিনের পর দিন যেটা অভিযোগ, যে পেটে ব্যথার চিকিৎসা হয়েছে না জানতেও কয়েকদিন আগেই হঠাৎ করে কোন একটি ইঞ্জেকশন দেওয়া হয়। এই রোগীকে ছেড়ে দেওয়া হবে, ছেড়ে দেওয়ার আগে একটি ইঞ্জেকশন দেওয়া হয়। তারপরে কিন্তু তিনি আরো গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এরপর তাকে ভেন্টিলেশনে দেওয়া হয় এবং তারপর থেকে রোগীর যে কি নিশ্চিত চিকিৎসা হচ্ছে তার কোনো রিপোর্ট দেয়নি বলে পরিবারের থেকে অভিযোগ করা হয়েছে। এবং আজকে হঠাৎ করে সন্ধ্যাবেলা বলা হয় যে রোগীর মৃত্যু হয়েছে। এরপরেই কিন্তু পরিবারের আত্মীয়রা এবং প্রতিবেশীরা তারা সেখানে হাসপাতালে আসে এবং হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায়। তাদের দাবি চিকিৎসককে এসে কারণ বোঝাতে হবে কি কারণে এই মৃত্যু। ফলে দিকেই রয়েছিল গোলাবাড়ি থানা। ঘটনাস্থলে গোলাবাড়ি থানার পুলিশ এসে কোন রকমের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনো পর্যন্ত নতুন করে রোগী ভর্তি বা চিকিৎসক যারা রয়েছেন বা রোগীর আত্মীয় যারা রয়েছেন তাদেরকে কিন্তু হাসপাতাল থেকে বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না। ইতিমধ্যে যথেষ্ট উত্তেজনা এখনো পর্যন্ত রয়েছে। প্রতিশঙ্কর, ধন্যবাদ দেবাশিস। ভোট যুদ্ধ শুরু, বাগযুদ্ধও শুরু, সংঘাতে তৃণমূল বিজেপি। প্রিয়াঙ্কা টিবড়িওয়ালকে বিজেপি প্রার্থী করেছে, কোনো ফ্যাক্টর হবে? খায় না মাথায় দেয়। মমতা ব্যানার্জিকে কে চিনতে একসময়? রাজনীতিতে কেউ চিনে আসে না, নিজের পরিচয় তৈরি করে। ভোট যুদ্ধ শুরু, বাগযুদ্ধও শুরু। ভবানীপুর উপনির্বাচনে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবড়িওয়ালের নাম ঘোষণা হতে তৃণমূল শিবির থেকে তীব্র কটাক্ষ। এটা কে খায় না মাথায় দেয়। মমতা ব্যানার্জিকে কে চিনতো একসময়? প্রিয়াঙ্কা টিবড়িয়াল আজকে তাদের নাকে দম করে দিয়েছে। আজকে সিবিআই যে পেছনে লেগেছে, প্রিয়াঙ্কা কে সেটা আগামীতে জানতে পারবো। ঘাসফুল শিবির যদিও পাল্টা দিতে দেরি করেনি। তারা মনে করিয়েছে তৃণমূল নেত্রীর শুরুর দিনের কথা। কফটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে মানুষকে। আন্দোলনের মধ্যে দিয়ে, মানুষের সেবার মধ্যে দিয়ে মমতা ব্যানার্জি পাশে ছিলেন। এলাম, দেখলাম, জয় করলাম, এটা মানুষের হয় না। এক রাতে আমি বাচ্চা হয়ে গেলাম, কালকে উনি চিনতেন না। খুব ভালো। উপনির্বাচন ঘোষণার পর থেকেই সর্বশক্তি নিয়ে ময়দানে ঝাঁপিয়েছে তৃণমূল। কর্মী সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পথে নেমেছেন তৃণমূলের হেভিওয়েটরা। শনিবার চেতলায় নিজের ওয়ার্ডে প্রচার করেন ফিরহাদ হাকিম। এখানে মমতা ব্যানার্জির সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই, শুধু মনে করিয়ে দেওয়া মমতা ব্যানার্জি দাঁড়িয়েছেন। 30 তারিখে আপনাদের কর্তব্য হচ্ছে ভোটটা দেওয়া। তুঙ্গে প্রচার যুদ্ধ, ফল জানা যাবে 3রা অক্টোবর। নিউজ 18 বাংলা। প্রার্থী ঘোষণায় দেরি, দায়িত্বে বহিরাগত নেতারা, এ নিয়ে বিজেপির অন্দরেই প্রশ্ন। ক্ষোভ সামালে স্থানীয় নেতাদের নিয়ে বৈঠকে অর্জুন সিং, সৌমিত্র খাঁ দিলেন একসঙ্গে চলার বার্তা। 30-এ উপনির্বাচন, ভবানীপুরের দেওয়ালে দেওয়ালে তৃণমূলের প্রচার, কিন্তু বিজেপি কোথায়? অবশেষে শনিবার ভবানীপুর নিয়ে রণকৌশল ঠিক করতে বৈঠকে বসলেন বিজেপি নেতারা।
ভবানীপুরের ৮ ওয়ার্ডের দায়িত্বে বিজেপির ৮ বিধায়ক, পর্যবেক্ষকের দায়িত্বে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং, সহ পর্যবেক্ষক সৌমিত্র খাঁ এবং জ্যোতির্ময় সিং মাহাতো। কিন্তু এই নেতারা কেউই ভবানীপুরের নন। সূত্রের খবর, এ নিয়ে উষ্মা তৈরি হয়েছিল বিজেপির স্থানীয় নেতাদের মনে। সেটা সামাল দিতে শুক্রবার হেস্টিংসের অফিসে বৈঠক করলেন অর্জুন সিং। সেই বৈঠকে উঠে এলো নানা ক্ষোভের কথা। প্রার্থী ঘোষণায় এত দেরি কেন, তা নিয়ে প্রশ্ন একাংশের। প্রচারের অন্যতম মাধ্যম দেওয়াল লেখা। বিজেপির একাংশের দাবি, প্রার্থী ঘোষণায় দেরি হওয়ায় দেওয়াল লেখায় টেক্কা দিচ্ছে তৃণমূল। বিধানসভা ভোটের প্রচারে বাইরের নেতাদের বাড়তি গুরুত্ব দেওয়াতে প্রশ্ন উঠেছিল বিজেপির অন্দরে। ভবানীপুরে আর সেই সমস্যা চাইছেন না পদ্ম শিবিরের নেতারা। প্রচারেও বাংলার নেতাদেরই বাড়তি গুরুত্ব। স্টার ক্যাম্পেনারের তালিকায় শুরুতেই রাজ্য বিজেপির সভাপতি এবং রাজ্যের বিরোধী দলনেতার নাম। আমরাই এনাফ আছি, এখানে প্রধানমন্ত্রী দরকার পড়বে না। একবার হেরেছেন, আবার হারাবো। ভবানীপুরে বিভিন্ন জনগোষ্ঠীর কথা মাথায় রেখে স্মৃতি ইরানি, হরদীপ সিং পুরী, মনোজ তিওয়ারি এবং শাহনওয়াজ হোসেনদেরও প্রচারে আনছে বিজেপি। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে অরূপ দত্ত, নিউজ 18 বাংলা। এবার স্কুলের সিলেবাসে করোনা। চলতি শিক্ষাবর্ষে একাদশের পাঠ্যক্রমে সংক্রমণ রোখার হাল হদেশ। সামনের শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণী থেকে সিলেবাসে অতিমারি। নোভেল করোনা ভাইরাস, ছাড়খার পৃথিবী। 2020 থেকে বন্ধ স্কুল। কিন্তু কি এই করোনা ভাইরাস? কিভাবে ছড়ায় এই অসুখ? একেবারে স্কুল স্তর থেকেই পড়ুয়াদের সচেতন করার উদ্যোগ নিল রাজ্য। চলতি শিক্ষাবর্ষে স্কুলে শুরু হচ্ছে করোনা পাঠ। একাদশ শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষার সিলেবাসে অন্তর্ভুক্ত হয়েছে করোনা। করোনা ভাইরাস কি? রোগের উপসর্গ কি? কিভাবে সংক্রমিত হয়? এইসব নিয়ে বিস্তারিত ব্যাখ্যা থাকছে একাদশ শ্রেণীর বইয়ে। এতদিন সিলেবাসে সংক্রমিত রোগ নিয়ে প্রাথমিক ধারণা দেওয়া হলেও বিস্তারিতভাবে ছিল না। নিউ নরমালের প্রয়োজন বুঝে বদল সিলেবাসে। ছাত্রছাত্রীদের করোনা সম্বন্ধে বা যে কোভিড-19 যে ভাইরাস, সার্স ভাইরাস, সেটা সম্বন্ধে একটু জানা, আইডিয়া থাকা উচিত। এবং এর যে ডিফারেন্ট ভ্যারিয়েন্টস, এটা সম্বন্ধে একটু আইডিয়া থাকা উচিত। স্কুল লেভেল থেকে শুরু করে সমাজের দিক থেকে আমি বলবো সেটা একটা ভালো জিনিস। আগামী শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর পাঠ্যক্রমেও বিস্তারিত আকারে এই করোনা ভাইরাস সম্পর্কে উল্লেখ করা থাকবে। অন্তত তেমনটাই রাজ্য স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর। ইতিমধ্যেই তা নিয়ে কাজ শুরুও করেছে রাজ্য সিলেবাস কমিটি। একাদশে ঐচ্ছিক বিষয় হলেও ষষ্ঠ শ্রেণী থেকে সব পড়ুয়াকেই করোনার বিষয় পড়তে হবে। আমি আশা করব সিলেবাসের এই অংশে কোভিড নিয়ে আলোচনায়, শিক্ষাদানে শুধু কোভিড কি, কেন, কিভাবে হয়, কিভাবে ছড়ায় সেটা না, পাশাপাশি কোভিড মোকাবিলা করে নিজেকে সুস্থ রাখা, সমাজের অব্যবস্থা, অস্বাস্থ্য ইত্যাদি আটকানোর জন্য ছাত্রছাত্রীদের কিভাবে গড়ে তোলা উচিত সেই বিষয়টাও অন্তর্ভুক্ত হবে। করোনার পাশাপাশি ম্যালেরিয়া, কলেরা, টাইফয়েড, জল বসন্তের মতো সংক্রামক রোগেরও উল্লেখ থাকছে পাঠ্যক্রমে। ক্যামেরায় সুমন বসুর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। এক ধাক্কায় 28 ধাপ নেমে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির তালিকায় এখন 97 নম্বরে বিশ্বভারতী। পরিস্থিতির জন্য দায়ী উপাচার্যই, দাবি ছাত্র, শিক্ষক, আশ্রমিকদের। বিশ্বভারতীতে চলছেটা কি? কখনো দুর্নীতির অভিযোগ, কখনো পড়ুয়াদের আন্দোলন, একের পর এক বিতর্ক। এবার কেন্দ্রীয় সরকারের র্যাঙ্কিংয়েও অবনমন। শিক্ষা মন্ত্রক প্রকাশিত ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্কে অবনমন। দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির তালিকায় বিশ্বভারতীর র্যাঙ্ক 97, এক ধাক্কায় 28 ধাপ নেমেছে। বিশ্ববিদ্যালয়গুলির তালিকায় 64তম স্থানে, এখানেও 14 ধাপ অবনমন। 2016 সালে দেশের বিশ্ববিদ্যালয়গুলির তালিকায় একাদশ স্থানে ছিল বিশ্বভারতী। রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নের প্রতিষ্ঠান, এই বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে বহু জ্ঞানী গুণীর নাম। কিন্তু সেই বিশ্বভারতীর এমন অবনমন, এর জন্য উপাচার্যকেই দায়ী করছেন বিশ্বভারতীর একাংশ। লেখাপড়া হচ্ছে না, এখানে খালি
রাজনীতি চলেছে, আসল হচ্ছে কর্তৃপক্ষ। ওই আলাদা করে আমি নাম করতে চাই না, কিন্তু ওনারা সবাই দায়ী এর জন্য। 100% দায় হচ্ছে উপাচার্যের। এই র্যাঙ্কটা কোন খাতে কমলো? মেইনলি যেটা কমেছে পারসেপশন, মানুষের বিশ্বভারতী সম্পর্কে পারসেপশন কি। টিচিং বা বিশ্বভারতীর উৎকর্ষের জন্য তিনি কিছু করেননি। দায় সম্পূর্ণভাবে উপাচার্যের। উনি আসার পর সব দিকে নজর দিয়েছেন, শিক্ষা ব্যবস্থাটাকে ছাড়া। অধ্যাপকদের সাসপেন্ড করছেন, ছাত্রছাত্রীদের সাসপেন্ড করছেন, ক্লাস করতে দিচ্ছেন না। মানের যে অবলম্বন হবে এটা হয়তো স্বাভাবিক। পড়াশোনার মান থেকে গবেষণার পরিকাঠামো প্রতি ক্ষেত্রেই ধাক্কা। এ নিয়ে অবশ্য বিশ্বভারতী কর্তৃপক্ষের মুখে কুলুপ। এর মান কখন উঠবে বা কবে উঠবে সেটাই এখন সব থেকে বড় প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে বিশ্বভারতী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্বাদের শান্তিনিকেতন। শান্তিনিকেতন থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা। ই পরিবহনে বিশ্বের দরবারে স্বীকৃতি কলকাতার। দূষণ কমাতে আরও 1000 ইলেকট্রিক বাসের ব্যবস্থা করছে পরিবহন দপ্তর। আসছে ই ফেরিও। গ্লোবাল ওয়ার্মিং এর বিপদকে রোখার রাস্তা একটাই, বাতাসে কার্বন নির্গমনের মাত্রা কমানো। আর সেই লক্ষ্যেই ই পরিবহন। ই পরিবহনের মাপকাঠিতে দেশ তো বটেই, দুনিয়া জুড়ে বড় শহরগুলিকে টেক্কা দিচ্ছে কলকাতা। কলকাতার গণপরিবহনে এখন উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছে বৈদ্যুতিক বাস। বছরখানেক ধরে চলা এই পরিষেবা নজর কেড়েছে দুনিয়ার। গ্লোবাল ইলেকট্রিক ভেহিকল আউটলুক রিপোর্ট 2020-তে কলকাতাকে স্বীকৃতি। ভারতের একমাত্র শহর হিসেবে কলকাতার প্রশংসা। ফিনল্যান্ডের হেলসিঙ্কি ও চিলির সান্তিয়াগোর সঙ্গেই কলকাতার নাম। প্যারিসে প্রকাশিত রিপোর্টে চতুর্থ শহর হিসেবে কলকাতা। বিশ্বের অনেক শহরের কাছে আদর্শ হয়ে উঠেছে কলকাতা, উল্লেখ রিপোর্টে। আমার কাছে এটা সবথেকে বড় প্রায়োরিটি, যে করে হোক দূষণকে কমাতে হবে। আরো অনেক ইলেকট্রিক বাস আনার পরিকল্পনা আছে, দেখছি কি হয়। পরিবেশ বান্ধব যাত্রী পরিবহনে ইতিমধ্যে আরও একগুচ্ছ উদ্যোগ নিয়েছে রাজ্য পরিবহন দপ্তর। সূত্রের খবর, আগামী কয়েক বছরের মধ্যে আরও 1000 ই বাস চালু হবে কলকাতা ও নিউ টাউনে। পরিকাঠামো উন্নয়নে বাড়ানো হচ্ছে চার্জিং স্টেশন, অত্যাধুনিক বাস স্ট্যান্ডও। পাশাপাশি নজর দেওয়া হচ্ছে সৌর বিদ্যুৎ ব্যবহারে। ই ভেহিকলসটা চার্জিং সোলার পাওয়ার দিয়ে করা হয়, অর্থাৎ প্রত্যেকটা চার্জিং স্টেশন যদি সোলার চার্জ হয় তাহলে সম্পূর্ণ দূষণমুক্ত হবে। এমনি ভেহিকলস চালালে তার তো কোনো এমিশনই নেই। পরিবেশ বান্ধব পরিবহনের লক্ষ্যে পরীক্ষামূলকভাবে বৈদ্যুতিন গাড়ি চালানো শুরু করেছে রাজ্য বিদ্যুৎ দফতরও। ভবিষ্যতে ই ফেরিও চালু করতে চায় পরিবহন দফতর। ক্যামেরায় জ্যোতির্ময় বসুর সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। এসআরএমই টিএমটি কিনলে আপনিও জিততে পারেন একটা গাড়ি, আর প্রতি সপ্তাহে ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, আরো কত কি, সঙ্গে নিশ্চিত উপহার। তাড়াতাড়ি যান, প্রাইজ না ফুরিয়ে যায়। সত্যি বুঝেছো। জেলার খবর নিবেদন করছে নোপানি গ্রুপ অফ ইনস্টিটিউশনস কলকাতা, এক্সেলেন্স ইন ম্যানেজমেন্ট অ্যান্ড হেলথ কেয়ার এডুকেশন। সহ নিবেদন করছে বাংলায় পড়াশোনার আধুনিক অ্যাপ ডাউনলোড টিউটোপিয়া। দুনিয়া যেভাবে পড়ে আজ বাংলার ঘরে ঘরে। জেলার খবর নিবেদন করলো নোপানি গ্রুপ অফ ইনস্টিটিউশনস কলকাতা, এক্সেলেন্স ইন ম্যানেজমেন্ট অ্যান্ড হেলথ কেয়ার এডুকেশন। সহ নিবেদন করলো বাংলায় পড়াশোনার আধুনিক অ্যাপ ডাউনলোড টিউটোপিয়া। দুনিয়া যেভাবে পড়ে আজ বাংলার ঘরে ঘরে। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদের 2 কেজি প্যাকের সাথে 144 টাকার বালতি আর মাগ ফ্রি। স্ট্রং মানে জানা আছে? মাইথন স্ট্রং মানে মাইথন। মনিকা সৌম্যদীপ বিতর্কের তদন্ত কমিটি, 5 সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। ইরণ রায় বর্মন আমার সঙ্গে রয়েছে। ইরণ, মনিকা বাত্রা যে অভিযোগ করেছিল এবং সৌম্যদীপ রায়ের বিরুদ্ধে টিটি দলের যিনি কোচ, ন্যাশনাল কোচ বাংলার ছিলেন,
যে ম্যাচ অলিম্পিকে হারার প্রস্তাব ছিল এবং সেই দিকতে, এবং কয়েকটা মনিকার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে অলিম্পিকে মনিকা তিনি বসতে রাজি, কোচকে বসতে দেননি, ডাক আউটে তার সঙ্গে। এই দুটো বিষয় মিলিয়েই দুজনকে ডাকা হয় এবং একটা তদন্ত কমিটি করা হয়েছে। 6 সপ্তাহের মধ্যে 5 সদস্যের যে কমিটি, তারা 6 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেবে এবং তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। দেখা হবে যে কে দোষী বা কে দোষী নন, এবং যদি কেউ দোষী প্রমাণিত হয় তার জন্য উপযুক্ত শাস্তি দেওয়া হবে বলেই কিন্তু টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়। ধন্যবাদ ইরন। ভারী মুশকিলে পড়েছেন হর্ষ গোয়েঙ্কা। কি করবেন বুঝতেই পারছেন না। তাঁরই এক এমপ্লয়ির স্ত্রী তার কাছে অনুরোধ করেছেন, দোহায় ওয়ার্ক ফ্রম হোম থেকে ওকে তুলে অফিসে পাঠান, নয়তো ডিভোর্স হয়ে যাবে। গোয়েঙ্কা টুইট করেছেন সেই চিঠি। জীবনেও বোধহয় এমন চিঠি পাননি হর্ষ গোয়েঙ্কা। বরকে অফিসে নিন, ওয়ার্ক ফ্রম হোম চলতে থাকলে ডিভোর্স হয়ে যাবে, টুইট করেছেন গোয়েঙ্কা। লিখেছেন কি রিপ্লাই দেবেন বুঝতে পারছেন না। কাতর আবেদনওয়ালা চিঠি। চিঠিতে মনোজ নামে এক এমপ্লয়ির স্ত্রী লিখেছেন, স্যার, আমার স্বামী মনোজ আপনার ওখানে কাজ করে। আমার আন্তরিক অনুরোধ ওকে অফিসে গিয়ে কাজ করতে দেওয়া হোক। মনোজ ভ্যাকসিনে 2টি ডোজ নিয়ে ফেলেছে, সব কোভিড প্রোটোকলও মানবেন। যদি এভাবেই বাড়ি থেকে কাজ করা চলতে থাকে তাহলে আমাদের বিয়েটা ভেঙে যাবেই। মনোজ দিনে 10 বার কফি খায়, বিভিন্ন ঘরে গিয়ে বসে থাকে, যেখানেই বসে সেখানে সব এলোমেলো করে দেয়, খালি খেতে দাও করতে থাকে। এমনকি ও অফিস কল চলার সময় মাঝে মধ্যে ঘুমিয়েও পড়ে। আমার 2টো বাচ্চা আছে, তাদেরকে সামলাতে হয়। আমার শান্তি ফিরিয়ে দিন প্লিজ। ব্যাস, সোশ্যাল মিডিয়ার আর কি শুরু নেটিজেনদের দারুণ খোরাক। অরূপ দত্ত বলছেন, ওই মহিলাকে অফিসে কাজ দিন আর মনোজকে বলুন বাচ্চা সামলাতে। প্রশান্তের সাজেশন, হাফ স্যালারি ওনার স্ত্রীকে দিয়ে দিন, কফি আর ঘর সাফাইয়ের জন্য কিছু এক্সট্রাও দিন, আর কমপ্লেন আসবে না। বিনোদ গোয়েঙ্কাকে সাবধান করেছেন, শিগগির মনোজকে অফিসে ডেকে নিন, নয়তো দেখবেন মনোজের স্ত্রী কফি আর ঘর সাফাইয়ের বিল ধরিয়ে দেবে আপনাকে, সঙ্গে নিজের ঘর আপনার কাজের জন্য ব্যবহার করা হয়েছে তার ভাড়াও চাইবেন। কেউ বলছেন, এ তো মহাপুরুষ, 2 সন্তানের বাবা হওয়ার পরেও যিনি সংসারী হলেন না, তার ট্যালেন্ট আছে। অলকা রিকোয়েস্ট করেছেন গোয়েঙ্কাকে, আরে স্টোরিটা তো শেষ করুন, এরপর কি হলো? রসে বসে ভাইরাল হর্ষ গোয়েঙ্কার টুইট। নিউজ 18 বাংলা। এসআরএমবি টিএমটি কিনলে আপনিও জিততে পারেন একটা গাড়ি, আর প্রতি সপ্তাহে ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, আরো কত কি, সঙ্গে নিশ্চিত উপহার। তাড়াতাড়ি যান, প্রাইজ না ফুরিয়ে যায়। সত্যি বুঝেছো। নিউজ ফ্ল্যাশ নিবেদন